আচ্ছা, এই কোর্সটা আপনাদের কোর্সের নাম তো অলরেডি জানেন, মেকানিক্স অফ সলিডস 1। আমরা এই সেমিস্টারে লেভেল 2 টার্ম 1 এ মেকানিক্স অফ সলিডস 1 পড়ব এবং লেভেল 2 টার্ম 2 তে মেকানিক্স অফ সলিডস 2 পড়ব। আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ যে 5টা ব্রাঞ্চ আছে, সরি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে 5টা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের মধ্যে একটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, তাই না? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের আবার একটা সাব ব্রাঞ্চ আছে, আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালস বা কংক্রিট। যাই হোক, আমাদের পিওর স্ট্রাকচার বলতে যেটা বুঝে সেটা হচ্ছে ফোর্স এবং স্ট্রেসের অ্যানালাইসিস। এই কাজটা আমরা টোটাল এই লেভেল 2 টার্ম 1 থেকে লেভেল 4 টার্ম 2 সবগুলা টার্মে একটা করে কোর্স পাবো স্ট্রাকচারের, এবং সেটার শুরু এই যে টোটাল তাহলে আমাদের করতে 6টা কোর্স। এই 6টা কোর্সের পিওর স্ট্রাকচারের যে 6টা কোর্স, এই 6টা কোর্সের প্রথম কোর্স হলো আমাদের মেকানিক্স, যেটা আমরা অলরেডি লেভেল 1 টার্ম 2 তে করে ফেলছি, ওটা হচ্ছে বেস। এই 6টার বেস, আর এখান থেকে আমাদের এই কোর্স থেকে আমাদের শুরু হয়ে যাবে মোটামুটি স্ট্রাকচারাল রিলেটেড। যেহেতু আমরা আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের ডিজাইন করা, সেক্ষেত্রে ডিজাইন করতে গেলে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া থাকবে, আমাদের যদি আমরা জানি ওখানে কি পরিমাণ ফোর্স আসবে, তাহলে আমরা ওই ক্যালকুলেট করে ওই ফোর্স ক্যারি করার জন্য আমরা ম্যাটেরিয়ালস দিতে পারবো। ওকে, সো এই জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা শুরু। সো এই কোর্সে আমি আজকে বেশি কথা বলবো না, তোমাদের যাদের সম্ভব ক্যামেরাটি অন করো, তোমাদের দেখি। আমিও ক্যামেরা অন করে দিচ্ছি। ওকে, আইডি 9 কে? আচ্ছা, মাহমুদুল ইসলাম। আমি ওকে, নাইস। শাহপরান, আইডি কত? 8 স্যার। 8। হ্যাঁ, তো দুই জায়গায় দুই বানান দেখা যাচ্ছে। পি এ না পি ইউ অ্যাকচুয়াল স্পেলিং? পি এ। আচ্ছা, তুমি নিজে ভুল করছো, পি ইউ দিয়ে দিছো। জি স্যার। আচ্ছা, তানভীর আহমেদ, আইডি হচ্ছে 1। জি স্যার। নাইস। তারপর আছে সামিয়া, আইডি আইডি হচ্ছে 10 8010। ভালো, 8 9 10 প্রেজেন্ট আছে, তাই না? 1 8 9 10। ওকে, আর আছো হাসিবুল ইসলাম, জি স্যার। আইডি কত? 7003। আর ফয়েজ আহমেদ, তোমার আইডি? ফয়েজ আহমেদ, জি স্যার, ফয়েজ আহমেদ। আইডি কত তোমার? স্টুডেন্ট আইডি? স্যার সরি, আইডি দিচ্ছে স্যার 2102080004 স্যার। ও স্যার। সাইফুল ইসলাম ফয়েজ। আমরা প্রেজেন্ট আছি 1 2 3 4 5 6 6 জন প্রেজেন্ট আছি এই মুহূর্তে। যাই হোক, নাইস। ওকে, আমরা একটু সিলেবাসটা দেখি। এই কোর্সটা নরমালি আমাদের ডিপার্টমেন্টাল কোর্সগুলো এখন দুইজন শেয়ার করে নেওয়া হচ্ছে, তোমরা হয়তো জানো, তাই না? বিফোর মিট একজন, আফটার মিট একজন, বা তিনজন হয়। যাক, এই কোর্সটা দুইজনে নেওয়া হবে। বিফোর মিটে যেহেতু আমি নিচ্ছি, আফটার মিটে হোপফুলি মানিক স্যার নেবেন। মানিক স্যার কোর্স অলরেডি করে ফেলছে, তাই না? ওকে, স্যার অনেক ভালো। স্যারের জন্য আমি ইম্পর্টেন্ট টপিকসটা রেখেছি।
যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা স্যারের জন্য রেখে দিয়েছি। আচ্ছা, আমরা যদি আমাদের সিলেবাসটা একটু দেখি, যদিও প্রথম ক্লাসে একটু দেখতে হবে। স্যার আপনি কি কথা বলছেন স্যার? আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? আসলে আমি কথাই বলিনি। জি স্যার, জি স্যার। আচ্ছা, আমাদের কোর্স হচ্ছে সিই 211। সিই 211 হচ্ছে কোর্স কোড। ওকে, সিই 211 যেটা আমরা দেখতেছি এখানে, এটা হচ্ছে কোর্স কোড। এটা হচ্ছে 3 ক্রেডিটের কোর্স, নাম্বার অফ ক্রেডিট হচ্ছে 3। তো এই ক্ষেত্রে আমরা উইকলি 3 আওয়ার্স না, আসলে 50 মিনিটস করে 3টে ক্লাস কন্ডাক্ট করবো, মানে আমাদের অফলাইনে ক্লাস যেরকম ছিল ওইরকমই। ওকে, সো কোর্স কোড নিয়ে কারো কনফিউশন থাকার কথা না, আশা করি, যেহেতু আমরা জেনে গেছি যে আমাদের 3 ক্রেডিটের কোর্স। সো 3 ক্রেডিটের কোর্সে অ্যাকচুয়াল হিসাব হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ভার্সিটিতে 14 উইকের সিস্টেম, সো আমরা 42টা ক্লাস হবে টোটাল। 42টা ক্লাসের মধ্যে আমাদের বিফোর মিডে 7 উইকে আমাদের 21 ক্লাস। তো আমরা ফ্যাক্টর অফ সেফটি অলরেডি আমাদের 2টা ক্লাস মিস হয়ে গেছে, তাই না? উপলক্ষে স্যার একটা স্যার, রাদন স্যার একটা ক্লাস নিচ্ছে। না, এটা না, আমারও তো 2টা মিস হয়ে গেছে বলতেছি। ফার্স্ট উইকে 2টা হওয়ার কথা ছিল। ও জি স্যার, জি স্যার, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা কভার করবো, না হলে শেষের দিকে একটু ট্রাই করবো এক্সট্রা নিয়ে। সো এখন আমরা শুরু করব। আজকেও তো শুরু করতে পারবো না, যেহেতু স্টুডেন্ট কম, ক্লাস প্রথম ক্লাস, তোমাদের সাথে ইন্ট্রোডাকশন। সো আমাদের এই কোর্সটা আমরা শুরুতেই দেখে নিলাম, এটা হচ্ছে C211। হ্যাঁ, এটা মনে রাখবো, 211। যদি অনলাইন ক্লাস, অনলাইন বেসড পরীক্ষা হয়, তাহলে কি আবার ভাইভাতে এটাও জিজ্ঞাসা করা যেতে পারে কোর্স কোডের নাম, তাই না? C211। একটা জিনিস তো তোমরা জানো না, একদম শেষে যে কোনো সাবজেক্টের আমাদের লাস্টের দিকে যে ডিজিটটা, সেটা যদি অড নাম্বার হয়, তাহলে সেটা হচ্ছে কি থিওরি, তাই না? আমরা এটা জানি যে শেষের ডিজিটটা, যেমন 211 এর লাস্ট ডিজিট কত? 1। লাস্ট ডিজিটটা যদি 1 হয়, সেটা অবশ্যই কি থিওরি হবে। আর লাস্ট ডিজিটটা যদি ইভেন হয়, দ্যাট ইজ জোড় হয়, তাহলে হবে এটা ল্যাব। তো আমরা এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। 3 ক্রেডিটস পরীক্ষা হবে, 300 মার্কসের। আর অ্যাসেসমেন্ট টাইপটা আমরা গত সেমিস্টারে যেটা ফেস করছিলাম, যে আমরা আসলে শুরুতে অনলাইন হবে না অফলাইন হবে সেটা নিয়ে কনফিউজড। সো আমরা এবার যেটা করব, আমরা শুরুতেই ধরে নিব অনলাইন। অফলাইন হয়ে গেলে আমরা আবার ব্যাক করতে পারবো, কিন্তু আমাদের শুরুতেই ধরে নিব পুরো সেমিস্টারটা অনলাইন হবে। বুঝতে পারছি যে আসলে অনলাইন এটা ধরে নিলে আমাদের সুবিধা হয়ে যায়, আমরা পিছিয়ে পড়বো না। আমার লাস্ট সেমিস্টার আমি ক্লাস টেস্ট খুব কম নিছি, যেহেতু টার্গেট ছিল অনলাইনে ক্লাস টেস্ট হবে আর অফলাইনে ক্লাস টেস্ট হবে। তো এগুলার আশা একটু কম করবো। হ্যাঁ, আমরা জানি হইতে পারে, হয়তো জানুয়ারিতে খুলে ফেলতে পারে, সেটা আশা আমরা কম করবো। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে মেকানিক্স অফ সলিডস 1। এটা মেকানিক্স অফ সলিডস 1, এটাকে আবার অনেকে বলে সলিড মেকানিক্স। বেসিক্যালি এটা অনেক জায়গায় সলিড মেকানিক্স বলে। হ্যাঁ, সলিড মেকানিক্স বলছে। আবার এটা আবার অন্য নামও আছে, যে মেকানিক্স অফ ডিফর্মেবল বডি। মেকানিক্স অফ
এই সাবজেক্টের কয়েকটি নাম আছে, আর এটা সহজ নাম হচ্ছে SM1। নরমালি এটা বলা হয় সলিড মেকানিক্স, দ্যাট ইজ SM1। আমরা নরমালি এটাকে এই নামেই এটা SM1, সলিড মেকানিক্স 1। সলিড মেকানিক্স 1 এ আমাদের খুবই একদম ইজি টপিক। অ্যাটলিস্ট আমার অংশে মানে না বোঝার মতো কোনো অংশই নাই। মানে যেটা বোঝাবো সেটাই তোমরা আশা করি বুঝবা। জাস্ট ইন্টারমিডিয়েটে আমরা যে বলবিদ্যা পড়ছিলাম সেই বলবিদ্যার মতোই। তবে একটু খেয়াল রাখতে হবে যে এটা আসলে যেহেতু মেকানিক্স প্লাস এখানে দেখা যাচ্ছে আমাদের ফিগারটা চেঞ্জ করলে কি প্রবলেম চেঞ্জ হয়ে যাবে। আমার জন্য যেটা যে আমার প্রশ্ন চেঞ্জ করা অনেক সহজ, তাই না? একটা ফিগার দিব, ফিগারটা চেঞ্জ করে দিলে কি প্রশ্নটা চেঞ্জ হয়ে গেল। যেটা হচ্ছে অন্যগুলো থিওরি বেসড সাবজেক্টগুলোতে যেমন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সম্ভব না। স্যার এই কোর্সটার বাকি অংশটা কি মানিক স্যার নেবে? এখনো ডিসিশন হয় নাই, হোপফুলি মানিক স্যার নেবেন। যে লাস্ট সেমিস্টারে মানিক স্যার নিয়েছিলেন, মানিক স্যারই নেওয়ার কথা। ওই হিসাব করে আমি স্যারের জন্য একটা আলাদা টপিক রেখে দিচ্ছি। আমরা যেভাবে ভাগ করছি আমি বলতে শেয়ার করতেছি। আমরা এই যে পুরো কোর্সটা, এটা হচ্ছে কি আমাদের কোর্স কন্টেন্ট। ওকে, এই কোর্স কন্টেন্টের মধ্যে এখানে আমার এবং মানিক স্যার দুইজনেরই কি পোর্শন আছে। এখানে দুইজনেরই পোর্শন আছে, দুজনের পোর্শন আছে। সো আমরা যেটা করব পুরোটাকে শুরুতেই দুই ভাগ করে দিব আমরা। হ্যাঁ, যেমন আমি যে কোর্স অংশটা নিব, আমি এখন যে বক্সের ভিতরে যে অংশগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আমি কনসেপ্ট অফ স্ট্রেস এন্ড স্ট্রেন, স্ট্রেস এবং স্ট্রেনের ধারণা, এই পোর্শনটা আমি নিব। কনস্টিটিউটিভ রিলেশন, স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এটা আমি নিব। তারপরে হচ্ছে আমাদের ডিফরমেশনস ডিউ টু টেনশন, কম্প্রেশন এন্ড টেম্পারেচার চেঞ্জ, এই অংশটা আমি নিব। ইলাস্টিক অ্যানালাইসিস অফ সার্কুলার শেফট, এটা আসলে পুরোপুরি কভার করা হবে না, এটা অল্প একটু দেখানো হবে, এটা আমি দেখাবো। আর এই টরশন, তারপরে থিন ওয়াল প্রেসার ভেসেল, এই যে মার্ক করা অংশগুলো এগুলো হচ্ছে আমি নেব। আর বাদ বাকি যে অংশটা সেটা হচ্ছে মানিক স্যার নেবেন বা আফটার মিডে নেওয়া হবে। আমাকে সুযোগও নাই ওই অংশটা নেওয়ার, আমার এই অংশগুলোর পরে আমার পরের অংশটা পড়াইতে হবে। তো আমাদের এইভাবে ভাগ করতে হবে। সো আমি আমার পোর্শনে যেটা পড়াবো সেটা হচ্ছে কনসেপ্টস অফ স্ট্রেস এন্ড স্ট্রেন, এন্ড এই পোর্শনটা আমি হোপফুলি 5টা ক্লাসের মধ্যে শেষ করে দেব। 5 ক্লাসের মধ্যে আমরা কনসেপ্ট অফ স্ট্রেস এন্ড স্ট্রেন করে ফেলবো। কনস্টিটিউটিভ রিলেশনশিপ 2টা ক্লাসে পড়ার ইচ্ছা আছে। ওকে, তারপর ডিফরমেশন ডিউ টু টেনশন, কম্প্রেশন, এইগুলো হচ্ছে আমি আরো 7 ক্লাসের মধ্যে শেষ করার ইচ্ছা আছে। তাহলে আমাদের ক্লাস হয়ে গেল কয়টা? 7 5 12, 12 দিয়ে 14। এটা নিয়ে আমরা একটা ক্লাস শেষ করতে পারি। ইলাস্টিক সার্কুলার শেফট 15টা, তারপরে এইটা আমাদের এটাতে দিব 3টা, হচ্ছে টরশন নিয়ে 3টা ক্লাস, আর থিন ওয়াল প্রেসার ভেসেল নিয়ে 3টা ক্লাস। এই টোটাল 21টা ক্লাসের মধ্যে আমাদের শেষ করার কথা। যেহেতু আমরা অলরেডি কিছু ক্লাস মিস হয়ে গেছে, আর সামনেও যে মিস হবে না সেটার গ্যারান্টি নাই। আমরা একটু চেষ্টা করবো যে আরেকটু আগে যাওয়ার।
তারপরে আমাদের আরেকটা কথা, আমি এখন তোমাদের ক্লাস টেস্ট যেগুলো দেখতেছি, আমাদের 21টা ক্লাসকে আমাদের দরকারি করে গেছে। সো ক্লাস টেস্টগুলো আমরা ক্লাসের টাইমে না নিয়ে অন্য সময় নেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছো? তোমাদের সাথে আলোচনা করে টাইম ঠিক করা হবে, তো এটাতে আমাদের সুবিধা হবে। তা আমি যে অংশগুলো পড়াবো, স্ট্রেস কাকে বলে? স্ট্রেস তো স্ট্রেসের নিয়ে পারো তোমরা? স্ট্রেসের ডেফিনেশন কি বলতে পারবা? হোয়াট ইজ স্ট্রেস? কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করা হলে বস্তুর যে অবস্থার পরিবর্তন হয় তাকে স্যার স্ট্রেস বলে। স্ট্রেস হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। এটাতে বাংলা আমরা একটা পড়ছিলাম, তাই না? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল নামে একটা পড়ছিলাম, ডেফিনিশন পড়ছিলাম না? চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? চাপ। এটি হচ্ছে ইংলিশে স্ট্রেস। সো এটা খুবই সহজ জিনিস যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলে হচ্ছে আমাদের জন্য স্ট্রেস। আমরা যদি একটু জাস্ট আমরা কি কি পড়বো একটু দেখি, হ্যাঁ, আমরা দিতে যাব না। যেমন আমরা যদি একটা বস্তু ড্র করি, মনে করো আমরা একটা বস্তু ড্র করতেছি, মনে করো এটা একটা লম্বা দণ্ড। এখন এটার উপর যদি আমরা ফোর্স দিই, তাহলে আমরা এখানে ফোর্স দিলাম 500 নিউটন। এখানে একটা এটা সরি এখানে যদি ড্র করা ঠিক মানে এটা সেন্টারে মনে করো আমাদের 500 নিউটন ফোর্স আছে এই মেম্বারটার উপর। সো এই মেম্বারটার উপর যদি 500 নিউটন ফোর্স থাকে, তাহলে আমরা এখন যদি স্ট্রেস বের করতে চাই, তাহলে আমরা মনে করো আমাদের এটা ডাইমেনশন দেওয়া আছে, এটা 5 মিটার বাই, আমাদের মনে করার জন্য 5 মিটার বাই 5 মিটার একটা রেক্ট্যাঙ্গুলার একটা অংশ, সরি ঘনবস্তু একটা হচ্ছে 5 মিটার বাই 5 মিটার, আর লেন্থ মনে করো আমাদের 20 মিটার। একটা আমাদের বস্তু আছে 5 মিটার 5 মিটার এবং 20 মিটার একটা ঘনবস্তু। এই ঘনবস্তুর সেন্টারে আমাদের 500 নিউটন একটা ফোর্স দিচ্ছি। ঘনবস্তুর একদম সেন্টারে আমরা 500 নিউটন একটা ফোর্স দেওয়ার চেষ্টা করতেছি। এই যদি আমরা 500 নিউটন একটা ফোর্স একদম সেন্টারে দিতে পারি, তাহলে এখানে স্ট্রেস কত আসবে বলো তো? 20 স্ট্রেস হচ্ছে 20 ফোর্স বাই এরিয়া। তো এখানে আমার কোন এরিয়ার উপর কাজ করতেছে? যে এরিয়ার উপর কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের, এখন আমি নীল যে অংশটা করতেছি এই এরিয়ার উপর ফোর্সটা কাজ করতেছে, তাই না? এই যে ব্লু কালারের যে অংশটা এইটার উপর কাজ করতেছে, তাহলে এই যে এরিয়ার উপর কাজ করতেছে সেই এরিয়াটা হচ্ছে এরিয়া হচ্ছে আমার 5 মিটার মাল্টিপ্লাইড বাই 5 মিটার। সো এটা আমাদের হচ্ছে 25 মিটার স্কয়ার, তাই না? এখানে এটা হচ্ছে আমাদের 25 মিটার স্কয়ার। সো টোটাল 25 মিটার স্কয়ার উপর কাজ করতেছে, আমরা বাংলা যেমন এক্সপ্লেইন করতেছিলাম 25 মিটার স্কয়ার এর উপর কাজ করে কত, তো বাংলা লিখতেছি না, এর উপর কাজ করে 500 নিউটন, তাই না? তো আমরা বলতেছি একক ক্ষেত্রফলের উপর, এখানে একক ক্ষেত্রফল বলতে 1 মিটার স্কয়ারের উপর যেটা কাজ করে, তাই না? এটা কিভাবে হবে? 500 বাই 25, তাই না? আমরা একদম ঐকিক নিয়মের মতো এটাকে আমরা বলতে পারি 500 বাই 25, that is 20 আমি এখানে এই ইউনিটটা লিখতে একটু হচ্ছে
20 নিউটন পার মিটার স্কয়ার, তাই না? 20 নিউটন পার মিটার স্কয়ার, যেহেতু 500 এর একক হচ্ছে নিউটন আর নিচেরটা হচ্ছে মিটার। ওকে, আসলে বুঝতে পারছি। এটি একক ক্ষেত্রগুলোর উপর প্রযুক্ত বলে হচ্ছে কি আমার স্ট্রেস। তো আমরা বলতে পারবো যেখানে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে স্ট্রেস। এখন আমরা যদি কেউ ভুল করে মনে করি, আমরা যদি এরিয়া দড়ি হচ্ছে মনে করো আমরা 5 মিটার ইন্টু 20 মিটার যদি কেউ করি, তাহলে কি এটা হবে? 5 মিটার ইন্টু এরিয়া যদি আমরা ভুল করে কেউ এরিয়া সমান 5 না স্যার, মিটার হবে না। ইন্টু 20 মিটার হবে না। কারণ হচ্ছে 5 মিটার যখন 20 মিটার তখন এটা হচ্ছে আমার চলে আসবে অন্য সাইড, তাই না? 5 মিটার 20 মিটার হলে কি এই সাইড বা এই সাইড, ঠিক আছে? তো এই সাইডগুলোর উপর তো ফোর্সগুলা কাজ করতেছে না। আমরা এখন তাহলে তাহলে কি এই দুটো সাইডের উপর ফোর্স কাজ করতেছে না? ফোর্স তো পুরোটা বস্তুর উপরেই কাজ করতেছে, তাই না? পুরোটা বস্তুর উপরেই কাজ করতেছে। তাহলে এটা তাহলে আমরা 5 মিটার বাই 20 মিটারে কেন হবে না বলো তো? 5 মিটার 20 মিটারে কেন হবে না? যেহেতু পুরোটা বস্তুর স্ট্রেস আছে। এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এক্সটার্নাল যে ফোর্সটা আছে, দ্যাট ইজ এই যে ফোর্সটা, এই এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে যেই প্লেনের উপর কাজ করতেছে, ঠিক আছে? এইটা কাজ করতেছে কি 5 মিটার বাই 20 মিটার, এই যে প্লেনটা সেটার উপর কি পারপেন্ডিকুলারলি কাজ করতেছে। তাহলে দেখো এই প্লেনটা, এই যে ব্লু যে প্লেনটা, এই ব্লু প্লেনের সাথে আমার ফোর্সটা কি কি আছে? সমান্তরাল আছে না লম্বভাবে আছে বলতো? স্যার লম্ব হবে স্যার। লম্বভাবে। তাহলে আমরা কোন প্লেনের সাথে লম্বভাবে আর কাজ করলে সেটা হচ্ছে আমরা স্ট্রেস ধরবো, সেটা হচ্ছে নরমাল স্ট্রেস। হ্যাঁ, আমরা এখন এটাকে যেহেতু লম্বর ইংলিশ কি? নরমাল। ওকে, লম্বের ইংলিশ হচ্ছে নরমাল। সো এখন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আসলে নরমাল স্ট্রেস। স্যার সমান্তরালে ইংলিশ নরমাল মনে হয় স্যার, পারপেন্ডিকুলার লম্ব। আর সমান্তরাল পারপেন্ডিকুলার হয়, নরমাল হয়। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে নরমাল স্ট্রেস। নরমাল স্ট্রেস হচ্ছে পারপেন্ডিকুলার বললে তার আমাদের মিলতেছে না, যেহেতু এটা নামকরণ করা হয়েছে নরমাল। এবং লম্বের কয়েকটা ইংলিশে আছে, আর একটা আছে রাইট অ্যাঙ্গেল, অনেকগুলোই আছে। হ্যাঁ, আমরা এটা বলবো নরমাল স্ট্রেস। নরমাল স্ট্রেস যেটা হবে সেটা হচ্ছে আমার ফোর্সের সাথে পারপেন্ডিকুলার প্লেনে যেটা হবে সেটা হচ্ছে নরমাল। এটার আরেকটা নাম আছে আমাদের, এই যে দেখো এখানে 5 মিটার বাই 5 মিটার, হ্যাঁ, এটা হচ্ছে লম্বা একটা বস্তু। তাহলে এটার এক্সিস কোন বরাবর বলো তো? এই মাঝখানে এই যে আমি দুইটা ক্রস চিহ্ন দিলাম, এখানেই তো এটার এক্সিস আছে, তাই না? আমি যদি আবার আবার ড্র করি, আমি আবার ওই ফিগারটা আবার ড্র করতেছি। এই যে লম্ব ঘনবস্তুটা, হ্যাঁ, সেম জিনিস। এই ঘনবস্তুর এক্সিস কোথায় আছে বলতো? অক্ষ কোথায় আছে? আমরা ম্যাথমেটিক্স থেকে যেটা পড়ছি, অক্ষ যায় কি বস্তু সেন্টার দিয়ে যায়, তাই না? এই ঘনবস্তুর অক্ষ হচ্ছে এ বরাবর। এই যে আমরা এ বরাবর যদি একটা রেখা কল্পনা করি একদম মাঝ বরাবর, এই যে আমরা যদি বলি এ বরাবর একটা রেখা কল্পনা করলে সেটা হচ্ছে কি তার এক্সিস, তাই না? আর আবার যদি বৃত্তাকার হইতো, বৃত্তাকার হলে ছিল হচ্ছে আমাদের বৃত্তের সেন্ট্রয়েড দিয়ে সেন্ট্রয়েড দিয়ে যে রেখাটা কল্পনা করতে পারবো সেটা হচ্ছিল কি আমাদের এক্সিস, তাই না? বৃত্তের সেন্ট্রয়েড দিয়ে মনে করো এটা যদি সিজি বা সেন্ট্রয়েড হয়ে থাকে, কেন্দ্র, হ্যাঁ, সেন্টার দিয়ে বৃত্তের সেন্টার দিয়ে যে রেখাটা কল্পনা করতে পারবো সেটা হচ্ছে কি আমাদের এক্সিস।
এটা একদম বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। আর এটাতে যদি দেখি আমরা আরেকটা রেখা, এখানেও যদি দেখি মনে করি এটা একদম একদম মাস পয়েন্ট দিয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেটা হবে কি আমাদের লাইনের সাথে কোইন্সাইড করে ফেলবে। এটা হচ্ছে একদম কি যে প্লেনটা আছে পারপেন্ডিকুলার সেই প্লেনের সেন্টার দিয়ে গেছে বা এক্সিস দিয়ে গেছে, বস্তুটার এক্সিস দিয়ে গেছে। সো এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি এক্সিয়াল স্ট্রেস। যেহেতু এক্সিস বরাবর কাজ করতেছে, আমরা এতক্ষণ যেটা করছি সেটাকে আমরা আরেকটা নাম করতে পারি এক্সিয়াল স্ট্রেস। ওকে, সো আমরা এতক্ষণ যা পড়লাম সব এই স্ট্রেস যেটা ক্যালকুলেট করতে বললাম, আমরা জানি স্ট্রেস ক্যালকুলেট তোমরা সবাই পারছো, তাই না? সবাই বলতে পারছো। সো এটার আরো দুইটা নাম পড়তে হবে, এক্সিয়াল স্ট্রেস এবং নরমাল স্ট্রেস। নরমাল কারণ করা হয় যেহেতু প্লেনের সাথে এটা নরমাল, ফোর্সটা নরমাল, এবং এক্সিয়াল বলা হয় আচ্ছা যেহেতু এটা এক্সিস বরাবর ফোর্সটা কাজ করে সেজন্য এটাকে এক্সিয়াল স্ট্রেস বলা হয়। তো আমরা যেটা চাচ্ছিলাম, আমরা আসলে এটা বলতেছিলাম যে আমরা তাহলে এই স্ট্রেস এবং স্ট্রেন যে টার্মটা, সেই টার্মটা হচ্ছে স্ট্রেন কাকে বলে, পীড়ন কাকে বলে বলো তো? স্ট্রেন কাকে বলে? স্ট্রেন হচ্ছে একক আয়তনে পরিবর্তিত, একক দৈর্ঘ্যে পরিবর্তিত দৈর্ঘ্য। মনে করো আমরা এতক্ষণ যেগুলা বললাম, আমরা একটা সার্কুলার বস্তু চিন্তা করি, একটা রডের কথা চিন্তা করি, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার আমরা এটা নিয়ে আলোচনা করবো বেশি। এই কোর্সটা পুরোটাই আমার স্টিল নিয়ে বেশি আসবে, স্টিলের ম্যাটেরিয়ালস নিয়ে। আমরা চিন্তা করলাম এই বস্তুটা, হ্যাঁ, একটা সার্কুলার বস্তু, এটা এক্সিস বরাবর বা প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি নরমাল স্ট্রেস দিলাম। এই নরমাল স্ট্রেস দেওয়ার ফলে মনে করি এখানে আমরা ফোর্স দিলাম আগে মধ্যে 500 নিউটন। হ্যাঁ, ফোর্স দিলে দুই দিকে একই পরিমাণ দিতে হবে, তাই না? বলো তো কেন? আমি বাম পাশে ডান পাশে একদিকে বেশি চলে যাবে আরেকদিকে কম চলে যাবে স্যার, দুটো দিকে সমান থাকতে হবে। দুই দিকে সমান কেন থাকতে হবে? স্যার এক সমানভাবে বলটা পড়বে স্যার। না, দুই দিকে যদি সমান না হয়, হ্যাঁ, লেফট সাইড এবং রাইট সাইড যদি দুই দিকে সমান না হয়, তাহলে সামেশন অফ এফ থাকবে কিনা বলো তো? তখন তো সামেশন অফ এফ থাকবে, তাই না? সামেশন অফ হরিজন্টাল ফোর্স গুলো সামেশন কি জিরো যদি না হয়? ও জি স্যার, সামনে থাকবে স্যার, জি স্যার, হ্যাঁ, এফ অফ এক্স এর। হ্যাঁ, এফ যদি থাকে, আমরা এফ ইকুয়াল টু কি জানি? এম এ জানি না? জি স্যার। এখন সামেশন যদি এফ এর মান যদি 0.1 ও থাকে, তাহলে করেসপন্ডিং এফ ইকুয়াল টু এম এ থাকে, তাহলে এ থাকা মানেই হচ্ছে কি, এ হচ্ছে কি ত্বরণ না? জি স্যার। তাহলে তো বস্তুটা জায়গায় থাকবে না, তাই না? এটা চলমান বস্তু হয়ে যাবে। বুঝতে পারছো? যদি আমি লেফট সাইড এবং রাইট সাইডে একই পরিমাণ ফোর্স না দিই, তাহলে সামেশন অফ এফ এক্স কি জিরো হবে না। আর সামেশন অফ এফ এক্স জিরো না হওয়া মানে কি, বস্তুটা স্থির না, যেহেতু এফ ইকুয়াল টু এম এ। ত্বরণ থাকা তো আর বস্তু স্থির না, হ্যাঁ। এটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময়, লেফট সাইড এবং রাইট সাইডে ফোর্স যদি একই না থাকে, তাহলে এটা আমরা এই কোর্সেরই অংশ না। বুঝতে পারছো? ওকে স্যার। বস্তু যদি স্টেবল না হয়, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং খুবই ছোট, তাই না? আমরা তো মেকানিক্যাল না, আমরা ধরে নিচ্ছি কি সব বস্তু স্টেবল, তাই না? আসলে এখন পর্যন্ত এমন কোনো বিল্ডিং ডিজাইন করা হয় নাই যে এটা এইভাবে ভাঙতে হবে, তাই না? এরকম ডিজাইন করা হয় না যে ভাঙবে বা এইভাবে নড়াচড়া করবে, সবই মোটামুটি স্ট্যাটিক্স। তো এইখানেও আমরা ধরে নিব এই যে ফোর্সটা সেটা স্ট্যাটিক মানে হচ্ছে এটা জায়গা থেকে নড়বে না। জায়গা থেকে না নড়তে হলে, যাই বলতেছিলাম স্ট্রেনের কথা বলতেছিলাম আমরা, যখনই ফোর্স যখন দিব তখনই বস্তুর মধ্যে কি দৈর্ঘ্য পরিবর্তন হবে না? ফোর্স দিলে কি বস্তুটা, যদি এটা কি টেনশন না কম্প্রেশন বলো তো? স্যার টেনশন স্যার। গুড, টান হচ্ছে টেনশন। সো এই টেনশন যখন দিব, দেখা যাচ্ছে বস্তুটা একটু ইলংগেশন হবে, তাই না? যখন টান দিব তখন তো মনে করো
ইনিশিয়াল কন্ডিশন ওই জায়গায় ছিল, এখন সেটা একটু বৃদ্ধি পেয়ে হচ্ছে কি এই জায়গায় চলে আসে। যে আমার এখানে পেন্ট একটু ভুল হচ্ছে, যাই হোক আমরা বলতে পারলাম কি যে এটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল, ঠিক আছে। এই দৈর্ঘ্যটা বৃদ্ধি থেকে যদি আমরা ডেল এল বলি, এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে বলা হয় দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য পরিবর্তন, সেটা হচ্ছে ডেল এল। আর আমরা ধরে নিচ্ছি তার ইনিশিয়ালি তার লেন্থ ছিল শুধু আর তাহলে এখন ইনিশিয়ালি তার লেন্থ ছিল এল, এখন দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে ডেল এল। ঠিক আছে, এখন মনে করো আমরা যদি নরমাল এটার কথা বাদ দিয়ে দিলাম, আমরা নরমাল সেন্সের কথা চিন্তা করি। মনে করো আমাদের কাছে দুইটা দণ্ড আছে, একটা 5 মিটার একটা 10 মিটার। মনে করো দুইটা দণ্ড আছে, একটা 5 মিটার এবং দুইটা 10 মিটার। দুইটাতেই আমরা যদি 500 নিউটন ফোর্স দিই, কোনটা বেশি বড় হবে? 5 মিটারটা বেশি বড় হবে না 10 মিটারটা বেশি বড় হবে? 10 মিনিটের এটা 10 মিটারটা বেশি বড় হবে, যেহেতু আচ্ছা যেহেতু সব জায়গায় কি স্ট্রেস সমান, তাই না? সকল জায়গায় যেহেতু আচ্ছা এটা আমরা না 10 মিটারটা সমান হবে, তোমাদের সেন্স কাজ করছে। তো আমরা বলতে পারবো তাহলে আমাদের এল লেন্থে আমাদের ইনিশিয়াল লেন্থ কত? এই যে এল, এটাকে বলা হয় ইনিশিয়াল লেন্থ, হ্যাঁ, বা আদি লেন্থ, না এটা শুরুতে ছিল। ইনিশিয়াল লেন্থ, ইনিশিয়াল লেন্থ, এটাকে বলা হয় আসলে এল আই দ্বারা প্রকাশ করা হয় ইনিশিয়াল লেন্থ। বুঝতে পারছো? ইনিশিয়ালকে আই, ইনিশিয়ালের আইটা এখানে চলে আসছে, সো এল আই বলা হয়। আর এই যে অংশ, এই যে লেন্থ উপরের দিকে যেটা ড্র করতেছি, এটা হচ্ছে কি ফাইনাল অবস্থা লেন্থ, তাই না? বস্তুর ইনিশিয়ালি এল ছিল, এখন হচ্ছে ফাইনাল অবস্থা লেন্থ, সো এটাকে বলা হয় ফাইনাল লেন্থ। স্যার এটা কোশ্চেন ছিল স্যার। এটা বিশেষ করে ওয়ান মিনিট। ফাইনাল লেন্থ হচ্ছে এল এফ নরমাল। হ্যাঁ বলো স্যার আপনি কি স্যার শুধু স্যার যে বাড়তি যে লেন্থটা এটাকে একদিকে নিয়ে আসছেন স্যার, ওই দিকে তো বাড়বে স্যার, বাম একদিকে দিকে। নিয়ে আসে, একদিকে নিয়ে আসে। ওকে স্যার, বুঝছি স্যার। আচ্ছা, ইনিশিয়াল লেন্থ এবং ফাইনাল এই ফাইনাল লেন্থ এবং ইনিশিয়াল লেন্থের যে ডিফারেন্স, সেটি হচ্ছে কি আসলে ডেল এল, তাই না? জি স্যার। ফাইনাল লেন্থ থেকে যদি ইনিশিয়াল লেন্থ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি ডেল এল। এই ডেল এল তাহলে আমাদের টোটাল ইনিশিয়ালি আমাদের লেন্থ ছিল এল আই, ফাইনাল হচ্ছে এল আই। এটাকে আবার অনেকে এল আই বারা অরিজিনাল লেন্থ হিসেবে এল নট দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? এটাকে আবার অনেকে এল নট প্রকাশ করে। এল নট মানে অরিজিনাল বা আদি, অরিজিনাল মানে আদি লেন্থ। আমরা দেখো তো আমাদের লেন্থ চেঞ্জ হচ্ছে, আমরা আমার লেখা দেখা যাচ্ছে যে এলএফ মাইনাস এলআই। আমি একটু করতেছি, তোমাদের আসলে তো ওইভাবে একদম একুরেট লিখতে গেলে সময় লাগে, বুঝতে পারছো? আমি একটু ক্যাপস লক এগুলো একটু ইগনোর করতে হবে, উপায় নেই। বলবো আমরা এখন স্ট্রেন কাকে বলে? হ্যাঁ, এই যে পরিবর্তন সেগুলো হচ্ছে স্ট্রেন। হ্যাঁ, তো স্ট্রেন যেটা বলা হয় অ্যাজ পার ডেফিনিশন অনুসারে ডিফরমেশন পার ইউনিট লেন্থ, অর্থাৎ একক দৈর্ঘ্যে যে পরিমাণ চেঞ্জ হবে সেটা হচ্ছে স্ট্রেস। সো একক দৈর্ঘ্যে সো এটা এবং সব সময় আমরা একটা এই কোর্সে বা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ সবসময় যা করব, যখনই কোনো কম্পারিজন আসবে তখন হচ্ছে ইনিশিয়াল বা আদি দৈর্ঘ্যের সাথে কম্পারিজন আসবে। বুঝতে পারছো? যখনই কম্পারিজন আসবে তখন হচ্ছে ইনিশিয়াল বা আদি দৈর্ঘ্যের সাথে কম্পারিজন আসবে।
সো আমরা এর ইনিশিয়াল, সো এটাকে আমরা এবং বস্তুর যে আদি লেন্থ সেটাকে আসলে এল দ্বারা প্রকাশ করতেছি। আমরা এখানে দুইটা ভাবে প্রকাশ করতেছি, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এল আই বা এল নট। সো এই দুইটা ভাবে প্রকাশ করতেছি। সো আমরা একদম আপেক্ষিক নিয়মে একক দৈর্ঘ্যে পরিবর্তিত লেন্থ হচ্ছে স্ট্রেন। একক দৈর্ঘ্যে পরিবর্তিত লেন্থ স্ট্রেন। সো আমরা বলতে পারি এল লেন্থের বস্তুতে পরিবর্তন হচ্ছে কত, ডেল এল, তাই না? এল লেন্থের বস্তুতে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে ডেল এল, তাই না? এটা আমরা বুঝতে পারছি যে এই যে বস্তুটা বাম পাশে ইনিশিয়াল লেন্থ কত ছিল, এল বা এল নট, এটাতে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে কত, ডেল এল। তাহলে একক তো হলো না, তাই না? আমাদের নিয়ে আসতে হবে কি, ইউনিটে। তো এটাও আমরা সিমিলারলি আগের মতো, সো এক ইউনিটের বস্তুতে আমরা যদি বস্তুটা যদি একক ইউনিট হইতো, আমরা বলতে পারি একক ইউনিটের বস্তুতে দৈর্ঘ্য পরিবর্তন হবে আসলে হচ্ছে ডেল এল বাই এল। ডেল এল বাই এল যেটা তোমরা বুঝতে পারছো অলরেডি, ডেল এল বাই এল। এই যে ডেল এল বাই এল, এই যে অংশটা ডেল এল বাই এল, এটাকে বলা হয় স্ট্রেন। বুঝতে পারছো? এইটাকে বলা হয় স্ট্রেন। স্ট্রেন হচ্ছে ডেল এল বাই এল, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, বা আমরা বলি একক দৈর্ঘ্যে কি পরিমাণ। মানে মনে করো 10 মিটার, আমরা যদি একটু উদাহরণ চিন্তা করি যে 10 মিটারের দণ্ডটা বৃদ্ধি পেল 1 মিলিমিটার। মনে করো এটা ইনিশিয়াল লেন্থ ছিল 10 মিটার। ইনিশিয়াল লেন্থ মনে করো আমাদের 10 মিটার ছিল, সরি 10 মিটার, এবং এটা মনে করো 1 মিলিমিটার বাড়লো। হ্যাঁ, ডেএলএল সমান মনে করো 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি 10 মিটারের বস্তুতে দৈর্ঘ্য বৃদ্ধি পাইল 1 মিলিমিটার, তাই না? সো 1 মিটারের বস্তুতে 1 মিটারের বস্তুতে দৈর্ঘ্য বৃদ্ধি পেল 1/10। এখানে অবশ্যই কি আমাদের ইউনিটটা লিখতে হবে, তাই না? মিলিমিটার বাই মিটার। একটা জিনিস খেয়াল করো, স্ট্রেনের যে ডেফিনেশন অনুসারে আমরা এখানে যেটা দেখতেছি, এখানে দেখো উপরে হচ্ছে কি মিলিমিটার, নিচে হচ্ছে কি মিটার। দুইটাই কি লেন্থের ইউনিট না? জি স্যার। তাহলে স্ট্রেনের কি কোনো ইউনিট আছে? না স্যার, কাটাকাটি যাবে তো। হ্যাঁ, কাটাকাটি যাবে, কিন্তু কাটাকাটি যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস করতে হবে, দুইটা সেম ইউনিটে নিয়ে আসতে হবে, তাই না? এখন কিলোমিটার, সো আমরা এটাকে 1 মিলিমিটার রাখি উপরে মিলিমিটার, আর নিচে যদি 10 মিটার কি মিলিমিটারে নেয় যায়, তাহলে কত আসবে? 10 ইনটু 1000, তাই না? বা 10,000, 10 ইনটু 1000 মিলিমিটার। ওকে, এখন আমরা বলতে পারবো এটার আর ইউনিট নাই। এখন আমরা বলতে পারি 1/10,000। আমরা বলতে পারি 1/10,000, বা এটাকে বলতে পারি 0 পয়েন্ট কয়টা জিরো, 10 তিনটা 4টা 01, তাই না? জি স্যার। আমরা এটা স্ট্রেন। সো আমরা একটা জিনিস বুঝলাম যে স্ট্রেনের কোনো কি ইউনিট নাই, কিন্তু পরীক্ষার সময় যদি স্ট্রেনের ইউনিট না দেয়া থাকে তখন তোমরা আবার বললো না কি স্যার ইউনিট দেওয়া হয়নি, তাই না? ইউনিট নাই, সেটা হচ্ছে যেহেতু ফিটেরটা, যেহেতু কোনো বস্তুর স্ট্রেন যদি 0.001 সরি 0.401 হয়ে থাকে, হ্যাঁ 401 হয়ে থাকে, তাহলে বস্তুটার আসলে এটা কি বোঝায়? স্ট্রেন এটা দ্বারা বোঝাচ্ছে কি যে একক ইউনিটের একক দৈর্ঘ্যের বস্তুটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 0.401 ইউনিট, তাই না? সো 1 কিলোমিটারের বস্তুটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এটা যদি আমরা কিলোমিটারে বলতে চাই তাও বলতে পারবো যে 1 কিলোমিটারের বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 0.00001 কিলোমিটার, বা 1 মিটারের বস্তুটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কত?
এটা একটা 0 1 বা যেভাবে বলি বা 1 ফিটের বস্তু যেটাই বলে আমরা আলটিমেটলি রেজাল্ট আসবে এটাই। এটা হচ্ছে স্ট্রেন। সো আমাদের সবসময় মনে রাখতে হবে স্ট্রেনের কোনো ইউনিট নাই, আর স্ট্রেসের যে ইউনিট সেটা হচ্ছে কি ফোর্স বাই এরিয়া। এরিয়া। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো তো, দেখো তো প্রশ্ন করলো না, আমি বারবার যখন নিউটন লিখছি সবগুলো নিউটন কি ক্যাপিটালে লিখছি না, জি স্যার। আর মিটার বা এগুলো লেখার সময় ছোট হাতের অক্ষরে লিখছি। হ্যাঁ, ক্যাপিটালে কেন লিখছি সবসময় নিউটনটা বলো তো? নিউটন ইউনিটটা, যে ইউনিটগুলো কোনো সায়েন্টিস্টের নাম অনুসারে আসে সেগুলো সবসময় ক্যাপিটালে লেখো, এই জন্য আমরা সবসময় নিউটনটা ক্যাপিটালে লিখি। জি স্যার। এটা আমাদের খেয়াল রাখতে হবে, মানুষের নাম না হলে আমরা নিউটনটাকে ছোট হাতের অক্ষরে লিখি। ওকে। ওকে, আজকে প্রথম ক্লাস হিসেবে আমি আর বেশি বলতেছি না, আর পড়াবো একটু। স্যার পড়ান স্যার। হ্যাঁ স্যার, আরো 10 মিনিট আছে তো স্যার, 9:30 বাজতে। তাহলে আমরা স্ট্রেসের যে ইউনিট, আমরা স্ট্রেসের ইউনিট নিয়ে একটু আলোচনা করি, এতে আমাদের সুবিধা হবে। স্ট্রেসের ইউনিট নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, স্ট্রেসের ইউনিট, হ্যাঁ, স্ট্রেসের কি কি ইউনিট হতে পারে বলো তো? স্যার নিউটন মিটার স্কয়ার, তারপর প্যাসকেল। নিউটন সেন্টিমিটার স্কয়ার। প্যাসকেল এবং নিউটন মিটার স্কয়ারের পার্থক্য বলো তো একদম? একই স্যার। দুইটা একই, তাই না? স্যার প্যাসকেল যেহেতু প্রথম কি চাপের সূত্র দিছিল, ওই জন্য ওনার এটা কি করা হয়েছিল, ওনারটা দিয়ে নামকরণ করা হয়েছে। বুঝতে পারছো? প্যাসকেল আর নিউটন মিটার দুইটা কি একই। আমাদের খেয়াল রাখতে হবে যে প্যাসকেল আর নিউটন দুইটাই একই। ওকে, তাহলে আমরা আজকে একটা জিনিস শিখি, ছোট একটা জিনিস পড়ছি কি, আর সেটা হচ্ছে আমাদের প্যাসকেল এবং মেগাপ্যাসকেল। প্যাসকেল এবং মেগাপ্যাসকেলের একটা ইয়ে দিই। মেগাপিক্সেল। মেগাপ্যাসকেল, মেগা অর্থ কি বলতো? স্যার মানে বড় বড় স্যার। বড় ধরনের একটা স্যার। বড়, মেগা অর্থ বড়, মেগা অর্থ বড়, ঠিক আছে, মেগা প্রজেক্ট মানে বড় প্রজেক্ট। সো মেগা আসলে হচ্ছে 10 টু পাওয়ার 6। প্যাসকেল হচ্ছে আমরা অলরেডি তোমরা জানো, তো আমি এটা নিয়ে করি না। 1 প্যাসকেল হচ্ছে, দেখা কি দেখা যাচ্ছে না, বড় করতে হবে একটু বড়ই করি, তাই না? দেখা যাচ্ছে আচ্ছা স্যার। ঠিক আছে। 1 প্যাসকেল সমান হচ্ছে কি 1 নিউটন পার মিটার স্কয়ার কে বলা হয় 1 প্যাসকেল, তাই না? এটা আরেকটা নাম, বিজ্ঞানের নাম অনুসারে এটাকে আমরা ওনারা সম্মান দেখে এইটা নিউটন পার মিলিমিটার স্কয়ারে আমরা কি বলি, সরি আমি রিলি সরি, 1 নিউটন পার মিটার স্কয়ার, তাই না? এটাকে বলা হয় কি প্যাসকেল। 1 নিউটন পার মিটার স্কয়ারে আরেকটা নাম হচ্ছে 1 নিউটন পার মিটার স্কয়ার, আরেকটা নাম হচ্ছে প্যাসকেল। আর মেগাপ্যাসকেল, আমরা যদি বলি 1 মেগাপ্যাসকেল সমান 1 মেগাপ্যাসকেল, এটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার 6 কি প্যাসকেল। বুঝে গেছে? মেগাপ্যাসকেল আর প্যাসকেল। আর গিগাপ্যাসকেল যখন বলি, আগে এই টার্মগুলো আমাদের বারবার ইউজ হবে। হ্যাঁ, 1 আমরা যদি বলি গিগাপ্যাসকেল, 1 গিগাপ্যাসকেল হচ্ছে 10 টু দ্য পাওয়ার কত, এই 9। আমি আর সবগুলাতে যাচ্ছি না, এগুলো আমাদের বারবার যেহেতু কাজে আসবে এগুলো বলতেছি। মেগাপ্যাসকেল হচ্ছে 10 টু পাওয়ার 6 আর গিগা হচ্ছে 10 টু পাওয়ার 9 প্যাসকেল। বুঝা গেছে? তো আমরা একটা জিনিস দেখবো, আমরা একটু, তোমরা একটু চিন্তা করো, আমি একটু বলি। এই তিনটা আমরা জানি, তাই না? এগুলো নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না। তো আমাদের যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে আমরা একটা রিলেশন বাই করব, সেটা এই তিনটা আমরা জানি, ধরে নিলাম 1
মেগাপ্যাসকেল, আমরা বলতেছি 1 মেগাপ্যাসকেল সমান সমান 1 নিউটন পার 1 মেগাপ্যাসকেল হচ্ছে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। হ্যাঁ, 1 মেগাপ্যাসকেল হচ্ছে 1 নিউটন পার মিলিমিটার। আমি বলতেছি এই দুইটা একই জিনিস। 1 মেগাপ্যাসকেল যে কথা, 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার একই কথা। এটা কিভাবে হয় আমরা দেখি। আচ্ছা, আমরা শুরুতে আমরা ডান পাশ নিয়ে কাজ করবো না বাম পাশ নিয়ে কাজ করবো? একটা নিয়ে কাজ করলে হয় আমরা ডান পাশ নিয়ে কাজ করি। হ্যাঁ, তো এটা আমরা বলে নিলাম। তো আমরা বলতেছি 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার, তাই না? ডান পাশ, রাইট হ্যান্ড সাইড যদি বলি, আর জাস্ট আমরা রাইট হ্যান্ড সাইড লিখতেছি। হ্যাঁ, আপনার এটা কোনো ডেরিভেশন না। রাইট হ্যান্ড সাইডে আছে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার, তাই না? নিউটন পার মিলিমিটার স্কয়ার। এখন আমাদের দরকার কি, এটা প্যাসকেলে যদি নেই, প্যাসকেল হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, তাই না? আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে এই ভাগটা না দিয়ে দাগ দিয়ে ভাগ দিচ্ছি আপাতত, যেহেতু ছোট কাজ। এই ভাগটা দিলে অবশ্যই তোমাদের মাথায় আমার মাথায় অনেক সময় কাজ করে না। এই দাগ দিয়ে ভাগ দিচ্ছি। উপরে আছে 1 নিউটন, নিচে আছে কি 1 মিলিমিটার স্কয়ার, তাই তো 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার, তাই না? উপরে নিউটন, নিচে মিলিমিটার, সেটা হচ্ছে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এখন আমরা এটাকে মিলিমিটারকে যদি নিউটনে মিটারে নেন তাহলে কি করতে হবে? উপরেরটা ঠিকই থাকলো, তাই না? উপরে 1000 দিয়ে ভাগ দিব, তাই না? 1000 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু আমরা তাহলে এটা 1000 দিয়ে ভাগ দিয়ে যে কথা tan ইনভার্স 3 দিয়ে গুণ দিয়ে একই কথা, তাই না? কিন্তু আমরা জানি tan ইনভার্স 10 to the -3। হ্যাঁ, আমরা এখানে আসলে অনেক কিছুই বুঝে নিতে হবে। -3। হ্যাঁ, এখানে মিলিমিটার ইনটু মিলিমিটার দুইটা আছে না, সো আমরা এটা স্কয়ার করতে হবে। এই লাইনটা বুঝছো কিনা বলো। হ্যাঁ, আর দেখো আমরা এখানে কি করলাম, এটাকে মিলিমিটারকে কিসে কনভার্ট করলাম? মিটারে। মিটারে হয়ে যাবে, মিটার স্কেল হয়ে যাবে, তাই না? যারা বুঝো না, আমি এই পাশে আবার একটু লিখতেছি। হ্যাঁ, বুঝো না মানে বুঝছো, মানে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা জানি 1 মিলিমিটার সমান সমান 1/1000 মিটার, তাই না? 1 মিলিমিটার হচ্ছে কি 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ। 1 মিলিমিটার হচ্ছে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ, বা এটাকে বলা হয় 0.001 মিটার, একই কথা। বা এটাকে আরো লেখা যায় tan ইনভার্স -3 মিটার। তিনটা কিন্তু একই টার্ম, ডান পাশে তিনটা একই জিনিস না আমাদের এখানে? ডান পাশে বাম পাশে যে তিনটা জিনিস লিখতেছি একই জিনিস। 1 মিলিমিটার হচ্ছে 1 মিটারে 1000 এর 1 ভাগ, বা 0.001 মিটার, এটা লেখা যায় tan ইনভার্স 3। এটা হচ্ছে 1 মিটার, 1 মিলিমিটার। সো যদি 1 মিলিমিটার স্কয়ার হয় তাহলে মানে কি 1 মিলিমিটার স্কয়ার যদি হয় তাহলে মানে হচ্ছে 1 মিলিমিটার মাল্টিপ্লাইড বাই 1 মিলিমিটার, তাই না? 1 মিটার 1 মিলিমিটার মানে হচ্ছে কি, এখানে দুইটা 1 মিলিমিটার আছে। 1 মিলিমিটার স্কয়ার মানে হচ্ছে দুইটা 1 মিলিমিটার আছে। তো দুইটা 1 মিলিমিটার থাকলে হচ্ছে কি আমার এখানে এইজন্য দুইবার লিখছি, তাই না? এই টার্মটা দুইবার হয়ে গেছে। এই টার্মটা আমাদের কয়বার হয়ে গেছে? দুইবার, যেহেতু 1 মিলিমিটার। তো ডান পাশটা বোঝা গেছে আশা করি, তাই না? এখন দেখো আমরা বাম পাশে এই টার্মটা তাহলে ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার, ঠিক আছে। সো এইটাকে আমরা আরো ইজি লিখতে পারি। সো আমি এখানে আমরা এটা লিখতে পারি, উপরে 1 নিউটন ঠিকই থাকলো,
আর নিচে হচ্ছে tan ইনভার্স 3 স্কয়ার মানে কত 6 tan ইনভার্স 6 মাইনাস 6। হ্যাঁ, এটা কি মিটার স্কয়ার, নিচে এখন মিটার স্কয়ারে চলে আসছে তাই না? যেহেতু কনভার্ট করতেছি আমি আবার এখানে পাশাপাশি লিখে দিচ্ছি, এটা কিন্তু ভাগ চিহ্ন, হ্যাঁ তোমরা একটু খেয়াল রেখো এই যে চিহ্নটা, হ্যাঁ তোমাদের দেখাচ্ছি এই চিহ্নটা কিন্তু ভাগ চিহ্ন তাই না, দেখা যাচ্ছে যেটা মার্ক করে দেখাচ্ছি ভাগ চিহ্ন। সো এটাকে নিচে যদি -6 থেকে উপরে কি লেখা যায় +6 লেখা আসে পারে না, যে কোনো জিনিস যদি নিচে মাইনাস থাকে তাহলে কি উপরে প্লাস আসে পারে তাই না? সো আমরা এটাকে লিখতে পারি 1 into 1 into 10 to the power 6, এটা উপরে নিয়ে আসছি 10 to the power 6 নিউটন বাই 1 মিটার স্কয়ার তাই না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এটা জাস্ট কি করলাম, নিচের যে মাইনাস পাওয়ারটা সেটা কি উপরে এনে দেখালাম যে আমরা এটা উপরে আনতে পারি, নিচেরটা যখন উপরে চলে আসবে তখন এটা প্লাস হয়ে গেল। সো এই জিনিসটাকে আমরা যদি এবার রিঅ্যারেঞ্জ করি তাহলে লেখা যায় 1 by 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার into 10 to the into 10 power 6। হ্যাঁ এটা সরি, এটাকে এইভাবে না লিখে এইভাবে লেখা যেত, তাহলে আমি একটা এক্সট্রা লাইন লিখে দিচ্ছি, এই অংশটা শেষে নিয়ে যাই। হ্যাঁ, এই তিনটা টার্মে লেখা যায়। হ্যাঁ, আগের যে পোরশনটা এটাকে আমরা এই তিনটা টার্মে মাল্টিপ্লাই হিসেবে লিখতে পারি তাই না? আলটিমেটলি একই জিনিস তাই না? একদম উপরের লাইনটা যে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার যে কথা এই কথা। সো সরি এখানে আরেকটা ভুল করে ফেলছি, দেখছো এটা হবে কি নিউটন পার মিটার স্কয়ার না, এখানে অবশ্যই কি নিউটন পার মিটার স্কয়ার তো চলে আসছে অলরেডি। সো এখানে নিউটন পার মিটার স্কয়ার চলে আসছে। সো আমরা 10 টু পাওয়ার 6 এ লিখতে পারি কি 1 বাই 1 1 10 টু পাওয়ার 6 হচ্ছে কি মেগা, এই মেগাটা কি এম দ্বারা প্রকাশ করা, যেহেতু এটা ইউনিট না 10 টু পাওয়ার 6 এর, এটা সংক্ষিপ্ত হচ্ছে মেগা, আর নিউটন পার মিলিমিটার স্কয়ার হচ্ছে প্যাসকেল। তো আমরা একটা জিনিস শিখলাম যে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 1 প্যাসকেল। 1 প্যাসকেল মনে থাকবে? জি স্যার। জি স্যার। 1 নিউটন পার, সরি এটা কালারটা বেশি বাজে হয়ে গেছে, 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার হচ্ছে 1 প্যাসকেল। ওকে, তাহলে আমাকে তোমাদের সাথে আবার এখন কেউ আসছে পরে অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমরা কতজন আছি 10 জন আসছে তো তাই স্যার আমারটা দিছিলেন স্যার 21080004। না 21 তো দাও নাই, তানভীর দিছি, শাহপরন দিছি, ফাহিম আসছে না পরে। স্যার আমারটা আচ্ছা আমি কয়েকটা নাম দেখে বলছি যাদেরকে অ্যাবসেন্ট দিছি ওদেরকে আবার একটু ডাক দিছি। হ্যাঁ ইসমাইল হোসেন আসছো? জি স্যার। ক্লাস করছো? জি স্যার ক্লাস করছি স্যার। শুরুতে আসছিল পুরো মাঝখানে চলে গেছিল তাই না? ফাহাদ বিন জাহির নাই, নাই। স্পন্দন সাহা নাই। নুরুল আমিন জি স্যার। হাইমিন ইসলাম নাই। নাইমুল আলম, ইফতি আহমেদ ভুইয়া আমারটা কে, আমারটা কে আসলে আমি দুইটা একসাথে দেখতে পারি না। আমি অভিষা 09 হ্যাঁ স্যার 001 স্যার তানভীর আহমেদ স্যার দিছেন স্যার। তানভীর আহমেদ দিছি, আমি বলতেছি তানভীর, ইসমাইল, সাইফুল, শাহপরান, মাহমুদুল, সামিয়া, হাসিবুল, নুরুল আমিন। স্যার আমার নামটা ফুল না রেখে স্যার ফয়েজ আহমেদ রাখেন। ফয়েজ এটা আমার নিকনেম স্যার।
না আমাকে তো ওখান থেকে সাইফুল ইসলাম ফয়েজ নিকনেম দিলে হবে না। আচ্ছা ওকে আমিন, তোমার আইডি কত? আলামিন নাকি? স্যার নুরুল আমিন স্যার, আমার আইডি স্যার 12 স্যার, 210701 আচ্ছা 2। নুরুল আমিনই আলামিন। আচ্ছা আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স দেখে দিতে পারবো, আমার কাছে ইয়াতে থাকে, সফটওয়্যারে ডাটাবেসে থাকে। কিন্তু আমি কিন্তু এখানে একটা জিনিস খারাপ জিনিস অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যারা ক্লাসে থাকবা না, হ্যাঁ, তারা যদি বলে স্যার আমি নেটের কারণে ক্লাস করি না, এই করি নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ক্লাস লেকচারটা মেইল করে দিতে, আর আমি তোমাদের গুগল ক্লাসরুম ওপেন করব, ওইখানে আপলোড অ্যাসাইনমেন্ট হিসেবে আপলোড করবো, দেন অ্যাটেন্ডেন্স পাবো। বুঝছো? এখন তোমাদের ইচ্ছা, ক্লাস না করলে হচ্ছে ক্লাস লেকচারটা পরে ভিডিও দেখে খাতায় লিখে তারপরে যদি অ্যাসাইনমেন্ট হিসেবে আপলোড করো, দেন তুমি হচ্ছে ক্লাস লেকচারটা অ্যাটেন্ডেন্সটা পাবে। স্যার গুগল ক্লাসরুমে? হ্যাঁ আমি গুগল ক্লাসরুম ওপেন করে দিব, তোমরা সবাই যার যার মেইল আইডি আমাকে একটু গ্রুপটাতে, মেসেঞ্জার গ্রুপটা আছে না, ওইখানে দিয়ে দিবা, আমি ওইখানে লেকচার আপলোড করে দিব, ম্যাটেরিয়ালস প্লাস ভিডিও সব আপলোড করে দিব। থ্যাংক ইউ স্যার। গুগল ক্লাসরুমের সুবিধা হচ্ছে কি তোমরা মোবাইলে ইউজ করতে পারবা এবং এটা গোছানো থাকে তোমাদের। বাট স্যার যারা আমরা ক্লাস করতেছি কিন্তু আবার লেকচারটা ভিডিওতে মানে রিপিট দেখতে যাচ্ছে, সেক্ষেত্রে পারবো না স্যার, মানে আপনি এটা দিয়ে দিবেন না? সেটা তো আমি আজকে দিয়ে দেবো, এটা তো দেখতেই পারবা। কিন্তু যারা মনে করো আজকে আসে না, এখন আমার তো মনে করো বলে দিচ্ছি তোমাদের অনেকে অ্যাবসেন্ট হচ্ছে না এখন, যেমন ফাদ বিন জাহির, স্পন্দন সাহা, মুহাইমিন ইসলাম, নাইমুল আলম, ইফতে আহমেদ ভুঁইয়া। আমাদের আরেকটা ক্লাস আছে স্যার 9:30টার দিকে। আচ্ছা ঠিক আছে, তোমরা বলবো না আগে, আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম। ওকে তাহলে আমি তোমাদের ওই মেসেঞ্জার গ্রুপে লিখে দেবো। ওকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।